কত করে ডালা? 100 টাকা, এগুলো 50 টাকা। তো এই মন্দিরের আসল নাম কিন্তু রাজরাজেশ্বর শিব মন্দির। এটা হ্যালো এভরিওয়ান, দিস ইজ পাপি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ মিনি ট্রাভেল ব্লগ। তো আজকে আমি যে জায়গাটা যাচ্ছি সেটা হচ্ছে মাঝদিয়ার শিবনিবাস, যেটা পূর্ব ভারতের তথা এশিয়ার সেকেন্ড লার্জেস্ট শিব মন্দির। তো এখানে যাওয়ার জন্য তোমাদের কিন্তু আপ মেইন লাইনের গেদে লোকাল ধরতে হবে। তো চলো বেশি কথা না বলে যাত্রা আজকে শুরু করা যাক, আর ভিডিওটা কিন্তু পুরো দেখো, স্কিপ না করে। তো দীর্ঘ 2 মাস বৃষ্টির পর কিন্তু আজকের দিন একটা ছিল একদম একটা সুন্দর শাইন ব্রাইট মর্নিং। আর আমি পালপাড়া স্টেশন থেকে কিন্তু গেদে লোকাল ধরে নিয়েছি, আর আমি গিয়ে নামবো মাঝদিয়া স্টেশনে। আর এখানকার ভাড়া নিলে হচ্ছে 15 টাকা। তবে এই শিবনিবাস আসতে হলে তোমরা কিন্তু দুভাবে আসতে পারো, মাঝদিয়া স্টেশনেও নামতে পারো, আর নইলে মাঝদিয়া ঠিক আগের স্টেশনটা হচ্ছে তারকনগর হল্ট, তোমরা কিন্তু এখানেও নামতে পারো। তো দেখো ট্রেন কিন্তু সাই সাই করে ছুটছে, আর ট্রেনে উঠে এরকম ন্যাচারাল ভিউ দেখতে দেখতে যাওয়া আমার তো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, দেখো ট্রেন কিন্তু চলে এসছে মাঝদিয়া স্টেশনে। তো স্টেশন থেকে বেরিয়ে কিন্তু একটুখানি সামনের দিকে এগোলেই দেখতে পাবে এখানে টোটো অটো দুটোই স্ট্যান্ড কিন্তু এখানে রয়েছে। আর এই শিবনিবাস কিন্তু এখান থেকেও তোমরা চাইলে দুরকমভাবে যেতে পারো। তো টোটো করে যদি তোমরা একদম মন্দিরের সামনে গিয়ে নামো তো সেক্ষেত্রে ভাড়া নেবে 25 টাকা, আর যদি একটু নদী পেরিয়ে যেতে চাও সেক্ষেত্রে ভাড়া নেবে 15 টাকা। তো আমরা এখানে একটা ব্রিজ আছে যেটা পেরিয়ে যাওয়ার জন্য এসেছিলাম, তো এখানে ভাড়া নিয়েছিল আমাদের 15 টাকা। তো ওই ব্রিজ পেরোনোর জন্য কিন্তু 3 টাকা ভাড়া দিতে হয়। তো প্রাকৃতিক দুর্যোগের কারণে এখানে একটা গন্ডগোল হয়ে গেছে, ব্রিজের হাফ রয়েছে আর হাফ কিন্তু নেই। এই দেখো এখানে পর কিন্তু ব্রিজটা পুরো ভেঙে গেছে, তাই বাকি রাস্তায় কিন্তু এখান থেকে নৌকো করেই কিন্তু যেতে হবে। তো দেখো নৌকোয় দাঁড়িয়ে রয়েছি, আর এত রোদ ছিল, দেখো এখান থেকে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। তার উপর দেখো আমি আনিনি সানগ্লাস। আর এখানে নৌকো কিন্তু 1 ঘন্টা পর পর যায়। আগে ব্রিজের মেনটেন্যান্সের ভাড়া নিত আর কি 3 টাকা করে পারাপারের জন্য, আর এখন নৌকো করে কিন্তু যাতায়াতের ভাড়া 5 টাকা করে নেয়। তবে তোমরা কিন্তু চাইলে 8,000 একসাথে কিন্তু টিকিট কাটতে পারো। এই দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর এই দেখো এই নৌকোগুলো কীভাবে যায়, দেখো এখানে কিন্তু সব দাঁড়িয়ে রয়েছে। এই দেখো এখানে থেকে আর কি নৌকোগুলো ছাড়া একটা স্টপেজ। এই দড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই দড়িটা কিন্তু ধরে টেনে টেনে কিন্তু নৌকোটা ওপার যাবে, মানে একটুখানি ওপার বলতে অনেক সময় না, 1 থেকে 1.5 মিনিট হার্ডলি নিল, তো একদম ওই পারে গিয়ে কিন্তু নামাবে। তাই দেখো নৌকো করে দাঁড়িয়ে রয়েছি, আর এখানে কিন্তু ধরার কিছু নেই, কারণ কিন্তু বেশ সাবধানে কিন্তু থাকতে হবে। দেখো কত মানুষ, দেখো নৌকো চড়ে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে ওই দেখো ওপারটা কিন্তু দেখাও যাচ্ছে। ঠিক ওখানে গিয়ে কিন্তু নৌকোটা ভিড়বে, যেটা কিন্তু আগে পুরোটাই কানেক্টেড ছিল, এখন ঠিক মাঝের পোর্শনটা ভেঙে গেছে। দেখো এখানে কিন্তু মানুষ স্নান করছে। এই দেখো এপার থেকে দেখো সাইকেল টাইকেল করে, বেশ ঝুঁকিপূর্ণ ব্যাপার আর কি, বাচ্চারা সাথে থাকলে কিন্তু বেশ মারাত্মকভাবেই যেতে হয়। তো নৌকো দেখো আমাদেরকে নামিয়ে দিয়েছে, আর যেখান থেকে নামিয়ে দিয়েছে এখান থেকে একদম 40 থেকে 50 সেকেন্ড হাঁটলেই কিন্তু মন্দির চলে আসবে। তো এই দেখো আমি কিন্তু হাঁটছি, আর আমি কিন্তু অলরেডি মন্দিরের চূড়োটা এখান থেকে দেখতে পাচ্ছি। মন্দিরের চূড়োটা কিন্তু অনেকটাই উঁচু। এই দেখো ঠিক এই রাস্তাটা ধরে সামনে এগোলেই কিন্তু মন্দির, ওই দেখো মন্দিরের চূড়োটা দেখা যাচ্ছে। গঙ্গাধরায় শিব গঙ্গাধরায় হর হর ভোলে নমঃ শিবায়। সপ্তদশ শতকে নির্মিত এই সুউচ্চ মন্দিরটি দূর থেকে দেখলে মনে হচ্ছে যেন তা আকাশকে একদম ছুঁয়ে যাচ্ছে। মহারাজ কৃষ্ণচন্দ্রের আমলে কিন্তু এই মন্দির নির্মাণ করা হয়। তবে এখানে একটা নয়, এরকম সুউচ্চ মন্দির কিন্তু 2টো রয়েছে। বলা হয় মহারাজা কৃষ্ণচন্দ্র রায় তার প্রথম ও দ্বিতীয় পত্নীর জন্য কিন্তু এই মন্দির 2টো নির্মাণ করেছিলেন, যা কিন্তু সপ্তদশ শতকে নির্মিত। আর তার পাশে এখানে একটা রয়েছে রাম সীতার মন্দির। হ্যাঁ, এই সবকটা মন্দিরই কিন্তু সপ্তদশ শতকে নির্মিত। আর মন্দিরের সামনে কিন্তু এরকম ডালা বিক্রি হচ্ছে 51 টাকা থেকে শুরু। আর এখানে গঙ্গার জলও দুধ জলও রয়েছে, যেটা শিবের মাথায় ঢালা যায়। গঙ্গাধরায় শিব গঙ্গাধরায় হর হর ভোলে নমঃ শিবায়। তো দেখো আমি কিন্তু এখান থেকে ডালা নিয়েছি, আর মহাদেবের মাথায় ঢালার জন্য যে দুধ জল, যে গঙ্গার জল মিশ্রিত রয়েছে সেটাও কিন্তু নিয়েছি। তো তোমরা কিন্তু চাইলে এখান থেকে এসে পুজোর সামগ্রী কিনে নিতে পারো বা বাড়ি থেকেও আনতে পারো।
এই ডালার গঙ্গা জল নিয়ে ঘোরা খুব মুশকিল হচ্ছিল, তাই লাইনে দাঁড়িয়ে কি পুজোটা দিয়ে নিই। আজকে যেহেতু সোমবার, তাই কিন্তু এখানে খুব ভিড়, যদিও শ্রাবণ মাস চলে গিয়েছে। তবে তোমরা যদি আসতে চাও আর ভিড় এড়াতে চাইলে কিন্তু অন্য দিন আসতে হবে। शंकर भगवान की जय, जय श्री सोमेश्वर की जय, श्री महाकालेश्वर की जय। তো দেখতেই পাচ্ছ এখানে প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছে। তাদের বিশ্বাস নিয়ে ভগবান শিব শঙ্করকে কিন্তু তারা নিজেদের মতন করে ডেকে যাচ্ছে। তো ওখানে লাইনে দাঁড়িয়ে রয়েছি। আজকে মানডে বলে ভিড়টা কিন্তু একটু বেশি রয়েছে। দেখতেই পাচ্ছ প্রচুর লম্বা লাইন পড়েছে। তবে এখানে কিন্তু পুরোটাই টিনের চাল করা রয়েছে, যে কারণে দাঁড়াতে অসুবিধে হচ্ছে না। আর একটা জিনিস ভালো লাগলো, দেখো মন্দিরের এক কোনায় এই ভলুটা শুয়ে আছে। যেখানে আজকে দিল্লিতে দেখো কুকুরদের থাকতে দিচ্ছে না রাস্তায়, সেখানে কিন্তু কুকুরটা মন্দিরে শুয়ে আছে। লাইনে দাঁড়িয়ে থেকেই কিন্তু আমি সূর্য শিবলিঙ্গটি দর্শন করতে পারছি। আর লাইনে দাঁড়িয়ে থেকেই আমি তোমাদেরকে মন্দির খোলার টাইমটা বলে দিচ্ছি। মন্দির খোলার টাইম হচ্ছে সকাল 7টা থেকে দুপুর 12টা, আবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা। সূর্য এই শিবলিঙ্গটি কিন্তু কোষ্ঠী পাথরে তৈরি, আর এর উচ্চতা হচ্ছে 9 ফুট, ওর বের কিন্তু 21 ফুট। এত বড় শিবলিঙ্গ মানে আমি তো আগে কখনো দেখিনি। আর এই মন্দিরটিকে কিন্তু বলা হয় এটি হচ্ছে এশিয়ার দ্বিতীয় উচ্চতম শিব মন্দির। আর এই মন্দিরটি বুড়ো শিব মন্দির নামে কিন্তু স্থানীয়দের কাছে বেশি পরিচিত। আর এই মন্দিরটি হচ্ছে 8টি পিলার বিশিষ্ট, আর এর ভিত থেকে পুরো মন্দিরের চূড়া অব্দির উচ্চতা কিন্তু 120 ফুট। সেই সপ্তদশ শতকে নির্মিত এই মন্দিরটি, তারপর থেকে কিন্তু এটি ভীষণ জাগ্রত ও লোকে মুখে কিন্তু ভীষণ প্রচলিত। তো এই মন্দিরের আসল নাম কিন্তু রাজরাজেশ্বর শিব মন্দির। এটাও বলা হয় যে মহারাজ কৃষ্ণচন্দ্র নাকি তার প্রথম পত্নীর জন্য এই রাজরাজেশ্বর শিব মন্দির নির্মাণ করেছিলেন। আর এই মন্দিরে যখন এসেছি তখন ভাবলাম পুজোটা দিয়ে দিই। আর এই পুজো দিতে দিতে ভগবান শিবের কাছে একটাই প্রার্থনা করি, ভালো থাকুক সবাই, ভালো থাকুক ওই অসহায় অবলা জীবজন্তুগুলো। দেখো মন্দিরটি বাইরে থেকে তোমাদেরকে সম্পূর্ণরূপে দেখাচ্ছি। এই দেখো এই 120 ফিট উচ্চ মন্দিরটি। তবে সপ্তদশ শতকে নির্মিত হওয়ার পর কিন্তু মন্দিরের অনেক অংশই ক্ষয়প্রাপ্ত হয়ে যাওয়ার কথা। আর তারপর কিন্তু 1955-56 সালে বোধহয় মন্দিরটি আবার নতুন করে রিকনস্ট্রাক্ট করা হয়। তবে এটা বলা হয় যে মহারাজ কৃষ্ণচন্দ্র রায় 1754 সালে রাজধানী যখন স্থানান্ত করেন, তারপর কিন্তু এখানে মোট 108টি মন্দির নির্মাণ করেন, যার বেশিরভাগগুলোই কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়ে 3টেই কিন্তু অবশিষ্ট হয়ে আছে। তো তার মধ্যে কিন্তু এগুলো রয়েছে। তো চলো এবার তোমাদেরকে ঠিক এর সামনে আরেকটা মন্দির আছে, সেই মন্দিরটা দর্শন করাচ্ছি। রাজরাজেশ্বর মন্দিরের ঠিক পূর্ব দিকেই রয়েছে এই বাগীশ্বর শিব মন্দির। এই মন্দিরের উচ্চতা ভিত সমেত কিন্তু 60 ফুট, আর এখানেও কিন্তু রয়েছে শিবলিঙ্গ। মহারাজ কৃষ্ণচন্দ্র রায় কিন্তু 1754 সালে তার দ্বিতীয় পত্নীর জন্য কিন্তু এই বাগীশ্বর মন্দির স্থাপন করেছিলেন। অর্থাৎ তার প্রথম পত্নীর জন্য করেছিলেন তিনি রাজরাজেশ্বর মন্দির, আর দ্বিতীয় পত্নীর জন্য কিন্তু করেছিলেন এই রাগেশ্বর শিব মন্দির। তো আমার মন্দিরটা একটু পর্যবেক্ষণ করে দেখাচ্ছি তোমাদেরকে। আর দুটো মন্দিরই কিন্তু দেখছো, একটা 120 ফুট, একটা 60 ফুট। তো তারা বড় বড় লোক ছিল, তাদের বড় বড় ব্যাপার ছিল। আর তখনকার দিনে রাজতন্ত্র যেহেতু ছিল, তো একাধিক পত্নী ছিল। তো চলো আমি মন্দিরটার ভিতরে একটু প্রবেশ করে তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে রাগেশ্বর শিব মন্দির। তো এই মন্দিরে যে শিবলিঙ্গটি আছে তার উচ্চতা কিন্তু 7 ফুট। দেখো এখানেও কিন্তু দুদিকে ওঠার জন্য এরকম সিঁড়ি রয়েছে, সিঁড়ির উপর চড়ে কিন্তু এইভাবে এই শিবলিঙ্গের কিন্তু পুজো করা হয়। তবে এই শিবলিঙ্গের দর্শন কিন্তু সবসময় কিন্তু পাওয়া যায় না। এখানে এই রাজরাজেশ্বর শিব মন্দির ও রাগেশ্বর শিব মন্দির ছাড়াও কিন্তু একটা রামসীতার মন্দিরও আছে। এই মন্দিরটি কিন্তু ওই 1762-63 সালে নির্মাণ করা হয়। আর 4 চালা বিশিষ্ট এই মন্দিরটার উচ্চতা কিন্তু ওই 60 ফুট মতন হবে। তো দেখো এই হচ্ছে সেই রাম সীতার মন্দির। মহারাজা কৃষ্ণচন্দ্র কিন্তু বর্গী আক্রমণের ভয়ে তার রাজধানী এখানে স্থানান্তর করেছিলেন। তার সাথে কিন্তু এখানে তিনি বহু মন্দির নির্মাণ করেছিলেন। আর এই হচ্ছে দেখো মন্দির। তবে এখানে একটা জিনিস ভালো, লেখা থাকলেও যে ফটো তোলা যাবে না, কিন্তু পারমিশন নিলে কিন্তু এখানে ফটো বা ভিডিও দুটোই করা যাচ্ছে। তবে তোমাদেরকে অবশ্যই বলবো, তোমরা যারা এখানে আসতে চাও ফটো বা ভিডিও করার আগে কিন্তু একটু পারমিশন নিয়ে নিও তোমরা। আশা করি এরা পারমিশন দিয়ে দেবে আর কি। তো এই যে রাম সীতার মূর্তিটি তোমরা দেখছো, রামচন্দ্রের এই মূর্তিটি কিন্তু পুরো কালো কোষ্ঠী পাথরের। আর এই সীতা দেবীর মূর্তিটি কিন্তু অষ্টধাতুর তৈরি।
এখানে একটা দেখো ঝুমার রয়েছে, এই ঝুমারটা এখন ঠিক আছে কিনা জানি না, মানে এখন তো দিনের বেলায়, তো সন্ধ্যের পর কিন্তু হয়তো ঝুমরটা যদি ঠিক থাকে তাহলে হয়তো চলবে, তখন হয়তো এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। একটা রামসীতার মন্দির আর দুটো শিব মন্দির মিলিয়ে জায়গাটা কিন্তু মানে ভীষণ সুন্দর। আর একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখছি, এখানে কিন্তু ভীম একাদশীর দিন থেকে একদম শিবরাত্রি অবধি এখানে অনেক বড় মেলা বসে, আর অনেক দূর দূর থেকে লোক কিন্তু এখানে আসে। তখন চাইলে কিন্তু তোমরা এখানে অবশ্যই এসে দর্শন করতে পারো। আর সমগ্র মন্দির প্রাঙ্গণ কিন্তু ভীষণ সুন্দরভাবে ওয়েল মেনটেন করা রয়েছে। আর এখানে আসলে না একটা আলাদাই রকম কিন্তু একটা ফিলিংস আসছে, বেশ মনটা কিন্তু খুব ভরে গেছে আর খুব ভালো লাগছে। তো আমি সবাইকে বলবো, দেখো এটা কিন্তু আমাদের একটা গর্বের বিষয় না যে এশিয়ার সেকেন্ড লার্জেস্ট শিব মন্দির কিন্তু মাঝদিয়ে রয়েছে, মানে সেটা নদিয়া ডিস্ট্রিক্টে, আমাদের বাড়ি থেকে কিন্তু খুব বেশি দূরে নয়। তো তোমরা যারা কাছাকাছি আছো পারলে কিন্তু অবশ্যই একবার এসে এখানে ভিজিট করে যেও। এই বাংলার আনাচে কানাচে এরকম অনেক অজানা মন্দির কিন্তু আছে, কিছু আমাদের জানা, কিছু অজানা। তো যখনই আর কি এরকম কোনো মন্দিরের সন্ধান পাবো অবশ্যই সেখানে যাব, সেগুলোর ভিডিও বানিয়ে তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো, তোমরা কিন্তু অবশ্যই দেখো। মন্দির থেকে বেরিয়ে তার উল্টো দিকে কিন্তু রয়েছে এখানে টোটো স্ট্যান্ড, আর এবার টোটোতে করে যাব হচ্ছে তারকনগর হল্টে। আর এখানে হচ্ছে তারকনগর হল্ট হচ্ছে মাঝদের আগের স্টেশন, আর এখান থেকে ভাড়া নেবে হচ্ছে 15 টাকা, আর সময়ও কিন্তু একটু বাঁচবে। তো তোমরা চাইলে কিন্তু স্টেশন থেকেও ট্রেনে নামতে পারো বা এখান থেকেও কিন্তু যেতে পারো। আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা দেখো, যেহেতু এই বছর বৃষ্টিটা খুব ভালো হয়েছে, তো এই বছর কিন্তু পাট চাষিদের জন্য একদম মানে পারফেক্ট হচ্ছে, পাট চাষ হয়েছে। তো দেখো এখানে পাট কাঠি রয়েছে, পাটগুলোকে এখানে হ্যাঙ্গিং রয়েছে। আর দেখো ন্যাচারাল ভিউটা, মানে বর্ষা যেতে চাইছে না, শরৎ আসতে চাইছে, দুটোর কনফ্লিক্টে একটা অসাধারণ সুন্দর কিন্তু একটা প্রাকৃতিক সৌন্দর্য তৈরি হয়েছে। দেখো দেখো চলে এসেছি তারকনগর হল্ট স্টেশনে, দেখো ছবির মতো সুন্দর লাগছে। তো এই স্টেশনটা থেকে দেখো একদম সামনের দিকটা থেকে কিন্তু বেরিয়ে তোমরা টোটো পেয়ে যাবে। এই দেখো ঠিক এই সাইডটা একটা হচ্ছে সামনের দিক, এখান থেকে বেরিয়ে কিন্তু তোমরা টোটো পেয়ে যাবে, যে টোটো কিন্তু একদম তোমাদের মন্দিরের সামনে নিয়ে নামাবে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।